আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিস 24 আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নুসরাত জাহান। পুরো আয়োজনে চলে যাচ্ছি অকল্পনীয়, অবিশ্বাস্য। নির্বাচন পরবর্তী সহিংসতায় রীতিমতো রণক্ষেত্র, বিশ্বকে গণতন্ত্রের সবক দেয়া মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ক্ষমতা লিপ্সায় পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়েছে তার সমর্থকরা, যাতে প্রাণ গেছে অন্তত 4 জনের, আটক অর্ধশতাধিক। পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। তবে এত কিছুর পরও জো বাইডেনের চূড়ান্ত বিজয় ঠেকানো যায়নি। নিয়ম মেনে শপথ নেবেন 20 জানুয়ারি। পাপিয়া সুলতানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গণতন্ত্রের বাতিঘর মার্কিন পার্লামেন্ট ভবনে এমন দৃশ্য রীতিমতো অকল্পনীয়। ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাপিটল হিল। ট্রাম্পের এমন বক্তব্যেই সহিংসতার সূত্রপাত। এরপর যা ঘটেছে মার্কিন ইতিহাসে তা একেবারেই নজিরবিহীন। পুলিশের বাধা উপেক্ষা করেই পার্লামেন্টের ভেতরে বাইরে তাণ্ডব চলে ট্রাম্প সমর্থকদের। দফায় দফায় সংঘর্ষে ঘটে প্রাণহানিও। পরিস্থিতি যখন চরমে, তখনও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যান ট্রাম্প। তার এমন আচরণকে অসহনীয় আখ্যা দেন বাইডেন। I call on President Trump to go on national television now to fulfill his oath and defend the Constitution. This was a fraudulent election, but we can't play into the hands of these people. বিকেলের পর বিক্ষোভকারীদের হটিয়ে পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতিতেই রাতে ফের অধিবেশন শুরু হয়। বিক্ষোভ উস্কে দেয় ট্রাম্পকে এক হাত নেন রিপাবলিকান আর ডেমোক্রেট আইন প্রণেতারা। The People's House was attacked, which is an attack on the republic itself. There is no excuse for it. He hardly ever discourages violence and more often encourages it. This president bears a great deal of the blame. দিনভর সহিংসতা আর বাধা পেরিয়েই গভীর রাতেই জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয় কংগ্রেস। Joe Biden and Kamala Harris will be the president and the vice president according to the ballots that have been given to us. এতে হোয়াইট হাউসে যেতে সব বাধা কেটে গেল জো বাইডেনের। ক্ষমতার পালা বদলে কলঙ্ক রচনা আর জল ঘোলা করার পর দিন শেষে এলো কাঙ্ক্ষিত সেই বিবৃতি। নিয়ম মেনেই 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন 45তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা ছড়ানোর শঙ্কায় ট্রাম্পের ফেসবুক আর টুইটার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করা হয়েছে। 15 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। বাংলালিংক ইন্টারনেট প্যাকে 100% বোনাস। 299 টাকায় সর্বমোট 12 জিবি, 399 টাকায় সর্বমোট 24 জিবি। বেশি অফার, বেশি স্পিড, বেশি মানেই বাংলালিংক। দর্শক, এই বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, প্রথমেই জানতে চাবো যে ক্যাপিটল হিল রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং 206 বছরের ইতিহাসে আমেরিকাবাসী এই প্রথম এই চিত্র দেখলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, গোটা বিশ্বের সাথে যুক্তরাষ্ট্রের জনগণও কিন্তু হতবাক এবং বিস্মিত যে এরকম একটি ঘটনা ঘটতে পারে। এটি নিয়ে সর্বমহলেই আসলে বলা যায় এক ধরনের, যদিও সবাই কথা বলছে কিন্তু বিবেকের কাছে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছে যে এই গণতন্ত্রের সূতিকাগার হিসাবে এই যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের আজকে এই পরিস্থিতি। পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করে। আসলে সেটা কিভাবে সম্ভব হলো? নিরাপত্তা ব্যবস্থার কি কোনো অভাব ছিল সেখানে? আপনারা যেটি দেখেছেন যে এখানে হাজার হাজার ট্রাম্প সমর্থকরা তারা বেপরোয়া হয়ে উঠেছিল এবং যেটি জানা গেছে সেটি হচ্ছে যে এদের সমাবেশ সম্পর্কে কিন্তু আগে থেকেই
ক্যাপিটাল হিল জানতো, কিন্তু এমনটি ঘটবে তারা তাদের ধারণারও বাইরে ছিল। তবে এটি নিয়ে সমালোচনা হচ্ছে যে কেন এ ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা অগ্রিমভাবে নেওয়া হয়নি। বিষয়টি হচ্ছে যে এখানে যেটি ফাইন্ড আউট করা গেছে যে ডানপন্থী এবং উগ্র ডানপন্থী যে সমস্ত সংগঠনগুলো কেকেকে, কিউএনএন এবং ইভেন নিওনাৎসির মতো যে সংগঠন, সেই সমস্ত সংগঠনের সদস্যরাও কিন্তু এই সমাবেশে জমায়েত হয়েছিল, যে কারণে এই জমায়েতে এবং এই বিক্ষোভে তাদের যেই তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আপনারা দেখেছেন টেলিভিশনে, সংবাদ মাধ্যমে, যে কিভাবে তারা উপর্যুপরি আক্রমণাত্মক হয়ে ইভেন তারা ওয়াল টপকিয়ে যেভাবে ভেতরে ঢুকেছে, এবং তাদের কাছে অস্ত্র ছিল যেগুলি ধ্বংসাত্মক, যেমন পাইপ বোমা এবং তারা গ্রেনেড এগুলো উদ্ধার করেছে। তো সেই কারণেই এরকম একটি, এবং এটি পিপুলস হাউস হিসাবে কিন্তু পরিচিত, এবং এই পিপুলস হাউসের যেই মান, সেই মান রক্ষার্থে যতটুকু নিরাপত্তা দেওয়া ততটুকু দেওয়া রয়েছে। এবং আপনারা জানেন যে এটি একটি ফেডারেল শহর, কিন্তু এটি কিন্তু কোনো স্টেটের অধীনে নয়, এবং এটি এক্সক্লুসিভ একটা রাইট জুরিডিকশনের মধ্যে দিয়ে কংগ্রেস দ্বারা কিন্তু এই ওয়াশিংটন ডিসি এই শহরটি নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কংগ্রেসের অধীনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন হয়ে থাকে এই ওয়াশিংটন ডিসির, এবং সেক্ষেত্রে অবশ্যই কংগ্রেসের। সুতরাং এই পিপুলস হাউসের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন স্বাভাবিকভাবে সেগুলোই নেওয়া হয়েছিল। কিন্তু এই ধরনের একটি জরুরি অবস্থা পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই ধরনের আক্রমণাত্মক, এবং যেটি আপনি বলেছেন 206 বছরের ইতিহাসে ঘটেনি, এটি তারা আসলে বুঝতেই পারেননি বা উপলব্ধি করতে পারেননি। সেই কারণেই বোধহয় এমনটি হয়েছে। যে আজকের এই পরিস্থিতিটা পুরো বিশ্ব দেখলো, এটা তো আসলে ইউএস এর জন্য একটা নিশ্চয়ই কলঙ্কজনক বা লজ্জাজনক অধ্যায় বলবেন। ডেফিনেটলি, এবং এটি আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন কিন্তু বলেছেন যে আমাদের এই ঘটনা সারা বিশ্বের দূতাবাসগুলো অবলোকন করছে। অর্থাৎ এই যেটি আপনিও বলেছেন, আমিও বলছি, যে এই যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি এবং ইমেজ, যারা সারা বিশ্বে গণতন্ত্রের দীক্ষা দিয়ে থাকে বা গণতন্ত্রের শর্টেজ নিয়ে, গণতন্ত্রের ঘাটতি নিয়ে যারা কথা বলে থাকে, তাদের ভেতরেই এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আসলেই লজ্জাস্কর। এবং এটি কিন্তু যে শুধু গণতান্ত্রিক সংকট সেটি না, আমি এই নির্বাচনের সময়ও বলেছি যে এটি কিন্তু আসলে এই পশ্চিমা গণতন্ত্রের একটি সংকট, অর্থাৎ এটি দর্শনগত একটি বিষয়। এবং আপনি দেখেন যে এখানে যেভাবে এই রাষ্ট্রকে দ্বিধাবিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে, বিশেষ করে আপনি দেখেছেন যে বর্ণবাদ এবং সাদা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের যে উত্থান, এবং আমরা এখন দেখছি যে কিউএনএন এর মতো এবং কেকে এর মতো যে উগ্র সহিংস রাজনৈতিক সংগঠন, তাদের যে উত্থান, সেই উত্থানের কারণেই আসলে যুক্তরাষ্ট্র আজকে এই ধরনের একটি লজ্জাস্কর পরিস্থিতিতে পড়লো, এবং সারা বিশ্বের কাছে কিন্তু যুক্তরাষ্ট্রের মাথা হেট হয়ে গেছে। এখন এটি কিভাবে তারা পুনরুদ্ধার করবেন সেটি তারা চেষ্টা করবেন, এবং সেই কারণেই কিন্তু আপনি দেখেছেন যে কংগ্রেসের যৌথ সেশনে রিপাবলিকান নেতা এবং ডেমোক্রেট নেতা, তারা কিন্তু একটি বিষয়ে একই সুরে কথা বলেছেন, সেটি হচ্ছে যে এই যে হামলা এবং এই যে মব, তারা এটাকে গুন, থাগস এই ধরনের কথা বলে আখ্যায়িত করে, সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, এবং তাদেরকে আন আমেরিকান বলেছেন, তারা আমেরিকান নন এটিও বলেছেন। তারা কিন্তু এই জায়গা থেকে এটা ওভারকাম করার চেষ্টা করছে, যদিও, এবং তারা ডোনাল্ড ট্রাম্পের জায়গা থেকে কিন্তু সরে এসেছেন। যারা তার পক্ষে পক্ষপাতিত্ব করে হাউজে কথা বলেছে, তারাও কিন্তু এই জায়গাটাতে তারা নিন্দা করেছেন, এবং আপনি দেখেছেন যে সব শেষে তাদের কিন্তু পরিষ্কার একটি বক্তব্য যে এটি আমাদের ইতিহাসকে কলঙ্কিত করেছে, এবং এই ইতিহাস কিন্তু থেকেই যাবে, এবং এটি কিন্তু এই কলঙ্ক মোছার নয়। আচ্ছা, আরেকটা বিষয় যদি ছোট করে একটু বলেন, আমাদের সময় কম, যে 20 জানুয়ারি তো শপথ নেবেন জো বাইডেন, সেদিনের জন্য বিশেষ কোনো পরিকল্পনা কি থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে? ডেফিনেটলি এবারের কিন্তু এই 20 জানুয়ারির পরিস্থিতি যে ভিন্ন, এবং করোনার কারণেই এটা ভার্চুয়ালি অ্যারেঞ্জ করা হচ্ছে, এবং খুব স্বল্প সংখ্যক লোকের মধ্যে দিয়ে, উপস্থিতির মধ্যে দিয়ে এটি করা হবে, যেটি আগে আমরা জেনেছি যে অলরেডি জো বাইডেনের বা গণতান্ত্রিক ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তাদের সেই কমিটি বা হাউস কমিটি অলরেডি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু যে বিষয়টি বলার সেটি হচ্ছে যে আমাদের এখন লক্ষ্য করার বিষয় যে এই কালকের পরে বা আজকের পরে কি হবে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কিন্তু তার যে
যে 25তম সংশোধনীর কথা বলা হচ্ছে এখানকার সংবিধান অনুযায়ী, তাতে তাকে এই আগামী 13 দিনের জন্য নিরাপদ কিনা তিনি সেটি চিন্তা করা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু হাউজে প্রায় 4 জন ডেমোক্রেট এই 25তম সংশোধনী গ্রহণের কাগজপত্র বিলি করেছেন সদস্যদের মধ্যে, অর্থাৎ তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ তার হাতেই কিন্তু নিউক্লিয়ার পারমাণবিক বোমার কোড রয়েছে এবং তার এই অবস্থা তিনি 13 দিন এই দেশের জন্য নিরাপদ কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। সেই ক্ষেত্রে যেটি ধারণা করা হচ্ছে যে তার অবস্থান কি হবে, তিনি কি নিজেই পদত্যাগ করবেন নাকি তিনি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন সেটি একটা ব্যাপার। আর দ্বিতীয়ত 20 জানুয়ারির অনুষ্ঠানে তিনি আদৌ উপস্থিত থাকবেন কিনা। ধারণা করা হচ্ছে তিনি হয়তো থাকবেন না, অতীতেও তিনি তেমনটিই বলেছিলেন, কিন্তু সেই বিষয়টি নির্ভর করছে তার এবং তার সার্বিক যারা উপদেষ্টা তাদের উপরে। কিন্তু ইতিমধ্যে আমরা জানছি যে অলরেডি তার হোয়াইট হাউসের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা কিন্তু পদত্যাগ করছেন এবং তার যে ক্যাবিনেটের লোকজন কিন্তু তারা অলরেডি আলোচনা করছেন যে তাকে এই পদ থেকে এই 25তম সংশোধনীর অধীনে তাকে সরিয়ে দেওয়া যায় কিনা সেটি একটা ব্যাপার। আর যে নিরাপত্তার কথাটি বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন শিহাবুদ্দিন কিসলু। নজিরবিহীন তাণ্ডবে লন্ডভন্ড পার্লামেন্ট ভবন, আঘাতের প্রতিটি ছবিতেই যেন রচিত হয়েছে গণতন্ত্রের কালিমা লেপনের গল্প। ক্যামেরার চোখে সেই তাণ্ডবের খবর জানাচ্ছেন মাকসুদুন নবী। এ যেন সাক্ষাৎ সুপারম্যান, যার লক্ষ্য ওয়াশিংটনের কংগ্রেস ক্যাপিটল ভবন জয় করা। ট্রাম্পের একঝাঁক সুপারম্যানের কল্যাণে ফিল্মি স্টাইলের এমন দুঃসাহসিক অভিযান প্রত্যক্ষ করার সুযোগ পেল গোটা বিশ্ব। ওদিকে ক্যাপিটল পুলিশরাও প্রস্তুত সুপারম্যানদের হামলা মোকাবেলায়, কিন্তু ট্রাম্পের ডেডিকেটেড সমর্থকদের সাথে যেন পেরে ওঠা দায়। কারণ মহিষের শিং কিংবা ক্র্যাচ, যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। সব বাধা টপকে অবশেষে ক্যাপিটল ভবনে প্রবেশ শুরু হলো যাচ্ছে তাই। বিশ্ববাসীকে গণতন্ত্রের ছবক দেয়া মার্কিন মোড়লের মাইকটা নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে এক সমর্থক। বিরল এই বিক্ষোভের ফাঁকে ফাঁকে আবার ফটো সেশনও চলে। এই দুই ট্রাম্প ভক্ত তো ছবির পোজ দিচ্ছেন একেবারে সিনেট ডায়াসে বসে। ওদিকে বিজয়ের আনন্দে পরন্ত বয়সের এক ট্রাম্প যোদ্ধা সেজেছেন স্ট্যাচু অব লিবার্টি। প্রায় 4 ঘন্টার এই সিনেমাটিক অভিযানে ট্রাম্প সমর্থকরা উন্মোচন করলেন মার্কিন গণতন্ত্রের অন্দরমহল, জানিয়ে বিব্রত খোদ গণতন্ত্র ও শান্তির ফেরিওয়ালারাই। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পরে আবারও আমন্ত্রণ নিউজ 24-এ। অক্সফোর্ডের ভ্যাকসিনেই আস্থা রাখতে চায় বাংলাদেশ, তবে অনিশ্চয়তা কাটাতে বিকল্প পথ খোঁজার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে ভ্যাকসিন উৎপাদনকারী বড় 2টি প্রতিষ্ঠানের সাথে শুরু হয়েছে আলোচনাও। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, কোভ্যাক এবং সিনোফার্মার কাছ থেকে মিলেছে ইতিবাচক সাড়া। জিনিয়া কবি সূচনা রিপোর্ট। অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে নানা নাটকীয়তা, পাওয়া না পাওয়ার দোলাচলে ভারতের আশ্বাস। The Union government has not banned the export of any one of the COVID vaccines. That is something which should be absolutely clear. সেই আশ্বাসেই আস্থা রাখতে চায় বাংলাদেশ। যদিও সিরামের ভ্যাকসিন নিয়ে জল ঘোলা হয়েছে বেশ, আর সে কারণেই বিকল্প পথের সন্ধানেও রয়েছে বাংলাদেশ। কোভ্যাক্সে তো নানান দেশ থেকে নানান জায়গা থেকে ভ্যাকসিন ওখানে জমা করবে। এখন ওখান থেকে যে ভ্যাকসিনগুলো আমাদের দিবে সেগুলো কেমন সেটা আমরা তো জানি না এখনো। তবে এতটুকু আমরা শুনেছি যে কোভ্যাক্স যে সমস্ত দেশের যেই ক্যাপাবিলিটি আছে সেরকম ক্যাপাবিলিটি সম্পন্ন ভ্যাকসিন দেওয়া চিন্তা করবে। বিকল্প আমরা যেটা বললাম যে অন্য যে ভ্যাকসিনগুলো আছে, যে চীনা যে গ্রুপটার কথা বললাম, ওই কোম্পানিটা আমাদের কাছে এসছে এবং আমরা তাদেরকে কিছু কোয়ারিজ দিয়ে আমরা জানতে চেয়েছি যে তারা এই কোয়ারিজগুলোর উত্তর দিলে আমরা এটা দিব। আমরা আশা করছি যে আমরা পেয়ে যাব এবং নির্দিষ্ট সময়ে আমরা দিতে পারবো। ইতিমধ্যে ভ্যাকসিন উৎপাদনকারী বড় 2টি প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে সরকার।
বিভিন্ন দেশ বা বিভিন্ন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং কোভ্যাক্সের দিক থেকেও 20 ভাগের পরেও আরও লোকের জন্য কেউ টিকা নিতে চাইলে তাদেরকেও দেওয়া হবে। কোভ্যাক্স যেহেতু WHOর একটা কনসোর্শিয়াম, ডেফিনেটলি WHO অ্যাপ্রুভাল দেবে না এরকম কোনো টিকা সেখানে অন্তর্ভুক্ত হবে না। আমরা আমাদের দিক থেকে অনুরোধ করেছি যে যাতে আমাদের একই ধরনের টিকা দেওয়া হয়, যাতে আমাদের টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের দুরকম প্রশিক্ষণ করাতে না হয়। ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে গেল কয়েকদিনের আতঙ্ক কাটিয়ে এবার আশাবাদী দেশ। কাঙ্ক্ষিত সময়ে মানুষের হাতে পৌঁছাবে টিকা। জিনিয়া কবুর সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত রয়েছেন ডক্টর মুস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR। ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই একটু আপনার কাছে জানতে চাবো যে আমাদের এখন পর্যন্ত আমরা শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের ভ্যাকসিনের উপরই ভরসা করে আছি। শুধুমাত্র এই একটা ভ্যাকসিনের উপর ভরসা করাটা কি আমাদের ঠিক হচ্ছে বা কতটা যুক্তিযুক্ত, যদি একটু বলেন। দেখুন, ভরসা কিন্তু একটা ভ্যাকসিনের উপর করা হয়নি। প্রথমেই বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাভি অ্যালায়েন্সের সাথে শীর্ষ বৈঠকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন ভার্চুয়ালি। আমাদের সাধ্যমতো আমরা সেখানে চাঁদাও দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কোভ্যাক্স, গাভি অ্যালায়েন্স এবং সেপি এবং WHO মিলে তারা শতকরা 20 ভাগ টিকা সংগ্রহ করবে এবং আমাদের যেটা সাশ্রয়ী মূল্যে সরবরাহ করবে সেটা। ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠান তারা অত্যন্ত দক্ষতার সাথে তারা সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছে। দেখুন, সিরাম ইনস্টিটিউট কিন্তু শুধুমাত্র ভারতীয় প্রতিষ্ঠান না। উন্নত দেশে যে সমস্ত ঔষধ এবং ভ্যাকসিন তৈরি হয়, আমাদের মতো উন্নয়নশীল দেশে মাত্র উৎপাদন খরচের মূল্যে সেটা দেওয়ার জন্যে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বিশ্বব্যাপী কয়েকটি প্রতিষ্ঠানের অন্যতম। যেহেতু সিরাম ইনস্টিটিউট ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের কাছ থেকে আমরা পরিবহনের খুব অল্প সময় করা যাবে, তাদের সঙ্গে যোগাযোগটা হয়েছে। যে বেসরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ করেছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ দিয়ে বাংলাদেশ সরকার সর্বোত্তম সহযোগিতা করেছে। সরকারের পক্ষ থেকে কিন্তু কোভ্যাক্স এবং কোভ্যাক্সের সদস্য যারা আছেন এবং তার বাইরে দ্বিপাক্ষিকভাবে কিন্তু যোগাযোগ হচ্ছে। শুধু এই ভ্যাকসিনের শুরু থেকেই ক্লিনিক্যাল ট্রায়ালেও যোগাযোগ দ্বিপাক্ষিকভাবে হচ্ছে। আমরাও যোগাযোগ করেছি, তারাও যোগাযোগ করেছে। যাদের সঙ্গে আলোচনা আমাদের ফলপ্রসূ হচ্ছে, আগাচ্ছে, তাদের সঙ্গেই কোনো ডেভেলপমেন্ট হয়েছে। চুক্তি কিন্তু শুধুমাত্র হয়েছে সেই আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সিরাম ইনস্টিটিউটের সাথে, যারা অক্সফোর্ডের পক্ষ হয়ে উৎপাদন করছে। অক্সফোর্ডের পক্ষ হয়ে কিন্তু আরো কয়েকটি দেশে সিরাম ইনস্টিটিউটের মতো, যেমন সাংহাইতে, চীনে, তারাও কিন্তু উৎপাদন শুরু করার কথা। এভাবে যে সমস্ত টিকা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে বলা হয়ে থাকে, যারা ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করে তাদের মধ্যে শতকরা 7 ভাগ মাত্র সফল হয়। এগুলো কোভ্যাক্সের সদস্য অনেকেই, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের সদস্য হয়নি বা ব্রিটেন, কিন্তু অক্সফোর্ডের টিকাটা কোভ্যাক্সের সদস্য এবং চীনের টিকাগুলো কোভ্যাক্সের সদস্য। কাজে এই যোগাযোগগুলো আছে। আপনারা একটু আগে শুনেছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক মহোদয় বলেছেন যে তারাও যোগাযোগ করছেন, আমরাও যোগাযোগ করছি। মাত্র একটি টিকাকে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে, ফাইজারের টিকা। সেটি কিন্তু বাংলাদেশে আনা বেশ ঝামেলা, কারণ এখানে অতি শীতল তাপমাত্রা প্রয়োজন হবে। অক্সফোর্ডের টিকাটি এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি, পাবে শিগগিরই। এখানে 10-12টি প্রতিষ্ঠান তারা আবেদন করেছে, সেটা পেলে আমাদের আরো ত্বরান্বিত হবে। আরো যেগুলো অনুমোদন পাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেগুলো আমরা দ্বিপাক্ষিকভাবে আনবার জন্য আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যোগাযোগ রাখছেন এবং তারাও এখানে বাংলাদেশস্থ তাদের যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু আসলে সিরাম ইনস্টিটিউট নিশ্চিত করে বলেনি যে তারা আমাদেরকে ভ্যাকসিন দিচ্ছে বা আমরা ভ্যাকসিন পাচ্ছি। সেক্ষেত্রে অনিশ্চয়তার একটা জায়গা তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, কারণ উৎপাদন ক্ষমতা বলতে একটা কথা আছে। সিরাম ইনস্টিটিউটের সাথে আরো অনেক দেশ তারা চুক্তি করেছে, যেমন উদাহরণ দিচ্ছি মালয়েশিয়া এবং ব্রাজিল। তারা কিন্তু অনেক টাকাও দিয়ে রেখেছে, কারণ মালয়েশিয়াকে কেউই কিন্তু ইউরোপীয় দেশ ছাড়া কেউ সরাসরি অক্সফোর্ডের টিকাটা নিতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যে সিরাম ইনস্টিটিউটের মতো যে আঞ্চলিক ল্যাবরেটরিগুলো আছে, তাদের কাছ থেকে তারা তারা বায়না দিয়ে রেখেছে আমাদের মতো। যেহেতু আমরা নিকটতম প্রতিবেশী এবং ভৌগোলিক ভাবেও যদি বাংলাদেশ করোনা মুক্ত না হয়, ভারত করোনা মুক্ত হয়ে টিকতে পারবে না। যদি ভারত করোনা মুক্ত না হয়, বাংলাদেশ আমরা সম্পূর্ণ করোনা মুক্ত হতে পারবো না। কাজেই একে অপরের সাথে জনস্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়টি ভারতের বিজ্ঞানীরাও জানেন, বাংলাদেশের বিজ্ঞানীরাও জানেন। এটা নেপালের সঙ্গে তাদের একই অবস্থা।
শ্রীলঙ্কা হয়তো একটু মাঝখানে একটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার রয়েছে। তো এই বিষয়টা কিন্তু সবাই সচেতন, যেহেতু সিরাম ইনস্টিটিউট তাদের উৎপাদন ক্ষমতা, সবারই উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ আছে, তাদেরকে এখন খুবই যত্নের সাথে তাদের বিবেচনার সাথে ঠিক করতে হবে কোন কোন দেশকে তারা কতটুকু করে দেবে। তবে যাদের সাথে চুক্তি হয়েছে সবাইকেই তাদের দিতে হবে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে সিরাম ইনস্টিটিউটের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তারা এই টিকা এবং এই ঔষধগুলো তৈরি করে। যেমন HIV/AIDS এর ঔষধ কিন্তু সিরাম ইনস্টিটিউট তৈরি করে, এটা স্বল্প মূল্যের তৃতীয় বিশ্ব এবং আমাদের মতো উন্নয়নশীল দেশে দেওয়ার জন্য। কাজে আমি এখানে কোনো তাড়াহুড়া দেখছি না, এখানে কোনো অস্থিরতা দেখছি না। আমরা যদি তাড়াহুড়ো করি, অস্থিরতা দেখাই, আমরা ভুল করব। আমাদের প্রত্যেকটা বৈজ্ঞানিক পদ্ধতিকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সঙ্গতি রেখে এবং উন্নত যে 7টি দেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তালিকাভুক্ত তারা অনুমোদন দিচ্ছে কিনা সেগুলোকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে এই টিকাগুলো আনতে হবে। 2-1 দিন দেরি হলে এমন কোনো বিশাল আমাদের ক্ষতি হবে না। আমরা অবশ্যই আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, যদি আমরা টিকা পাই তাহলে প্রথম ডোজ দেওয়ার পর সেকেন্ড ডোজ দেওয়ার ব্যবধানটা আসলে এর মাঝখানে সময়টা কতটুকু হতে পারে বলে আপনাদের পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এখনো পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যারা তৈরি করেছেন তারা বলেছেন যে 28 দিন পরে, অর্থাৎ 1 মাস পরে সেই ডোজ দেওয়া যাবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত পরশু সংবাদ সম্মেলনে বলেছে ফাইজারের টিকাটা 6 সপ্তাহ পরে দেওয়া চলবে। ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে তারা যে ফাইজারের টিকা দিচ্ছেন, মডার্নার টিকা অনুমোদন হয়েছে, তারা 12 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারে। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে এগুলো পর্যবেক্ষণ হচ্ছে, এগুলো কিন্তু চূড়ান্ত হয়নি। অস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের যারা প্রস্তুতকারক তারা আমাদেরকে যেভাবে বলবেন আমরা কিন্তু সেটাই নিয়ম। তারা যতদিন ব্যবধানে করতে বলবেন ততদিন ব্যবধানই আমরা করব। তবে অব্যাহত সরবরাহ যদি নিশ্চিত হয় তাহলে আমরা যতগুলো টিকা পাবো সেগুলো সবাইকে দিতে থাকবো। আর না হলে আমরা যতগুলো টিকা পাবো তার অর্ধেক মানুষকে আমরা দেবো, বাকি অর্ধেক 1 মাস পরে তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আচ্ছা, ইউকে অথরিটির পক্ষ থেকে বলা হয়েছে যে এই টিকাটা যদি 12 সপ্তাহ পর সেকেন্ড ডোজটা যদি শরীরে প্রয়োগ করা হয় তাহলে তার এফিকেসি লেভেলটা 80% পর্যন্ত হয়, কিন্তু 4 সপ্তাহ পর যদি করা হয় তাহলে তার এফিকেসি লেভেলটা 60% হয়। সেই ক্ষেত্রে আমরা কেন 4 সপ্তাহ পর দেওয়ার পরিকল্পনা করছি? অথরিটি বৈজ্ঞানিক কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, এটা হচ্ছে একটা অনুমান, হাইপোথেসিস। কোনো কোনো ক্ষেত্রে তারা হয়তো পেতে পারেন। তাদের যারা প্রথম ডোজ পেয়েছেন তার 12 সপ্তাহ পরে কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি এখন। তাই 12 সপ্তাহ পরে যারা ডোজ পাবেন তাদের শরীরে নিউট্রালাইজিং অ্যান্টিবডি হয়েছে কিনা সেটি দেখেই কিন্তু বৈজ্ঞানিকভাবে এস্টাবলিশড হবে। একটা আনুমানিক কথার উপর সিদ্ধান্ত হয় না। এবং ক্লিনিক্যাল ট্রায়াল করবার সময় কিন্তু অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড তারা 12 সপ্তাহ পরে টিকা দিয়ে তার ফলাফল কি সেটা কিন্তু বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেননি। এটা হচ্ছে সেখানকার বিজ্ঞানীরা অনুমান করছেন, নিশ্চয়ই সেটি সত্য হতে পারে। সেটা 12 সপ্তাহ পরে টিকা প্রয়োগ যদি তারা করেন এবং সেই ফলাফলটা যদি বৈজ্ঞানিক প্রবন্ধে প্রকাশ হয় বা বৈজ্ঞানিকভাবে সেটা বিশ্লেষণ করে প্রকাশ করা, নিশ্চয়ই আমরা অবশ্যই সেটা দেবো। 12 সপ্তাহ পরে যদি হয় আমাদের জন্য সুবিধা। এই 12 সপ্তাহের মধ্যে যদি আমরা 3 মাসে 350 1.5 লক্ষ টিকা যদি আমাদের আসে, আমরা একসাথে অন্তত 1 লাখ লোককে টিকা দিতে পারবো এবং 12 সপ্তাহ পরে আমরা পালাক্রমে সবাইকে পরবর্তী ডোজ দিতে পারবো। এটি আমাদের খুব দ্রুত অনেক বেশি মানুষকে কভার করা যাবে। শুধু আমাদের দেশ নয়, ব্রিটেনও সেভাবে চেষ্টা করছে যত বেশি সংখ্যক মানুষকে টিকাটা দিয়ে দেওয়া যায় তারপরে 12 সপ্তাহ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। তারা যদি বৈজ্ঞানিকভাবে সফল হন নিশ্চয়ই আমরা অবশ্যই সেটা গ্রহণ করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্যার, আরেকটা বিষয় একটু ছোট করে যদি বলেন যে এরই মধ্যে ভ্যাকসিন উৎপাদনকারী বড় 2টি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হচ্ছে, যেহেতু একটা অনিশ্চয়তার জায়গা এখনো রয়ে গেছে, সেই ক্ষেত্রে অন্য জায়গা থেকে যদি আমরা টিকা আনতে চাই সেটা আসলে কতটা সময় সাপেক্ষ হতে পারে? যারা টিকার 3য় পর্যায়ে ট্রায়াল শেষ করেছেন এবং তারা তাদের দেশের যে নিয়ন্ত্রণকারী সংস্থা আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মতো তারা যদি অনুমোদন দিয়ে তাদের দেশে টিকা দেওয়া শুরু করে, সেই টিকার বৈজ্ঞানিক তথ্যপত্র বিশ্লেষণ করে নিশ্চয়ই আমরা নেব। সেটা শুধু দুটো না, সবার সাথে যোগাযোগ করা হচ্ছে, সরকারিভাবে হচ্ছে, বেসরকারিভাবে হচ্ছে। আমরা নিশ্চয়ই কোনো একটি প্রতিষ্ঠান আমাদেরকে 13 কোটি টিকা দিতে পারবে বলে মনে হচ্ছে না। আমাদেরকে বিভিন্ন উৎস থেকে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে সাধারণ ফ্রিজের তাপমাত্রায় যে টিকাগুলো সংরক্ষণ করা যায় সেই টিকাগুলোই আমাদের জন্য উপযোগী হবে। অতি শীতল তাপমাত্রার টিকা কেউ যদি আনেন সেটা হয়তো খুব বেশি সংখ্যায় আনতে পারবেন না। ডক্টর মুশতাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।
নিউজ ফেস 24 এর এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর আবারও ফিরব। আবারও আমন্ত্রণ নিউজ ফেস 24-এ। দর্শক, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আরও জানাতে এই বিষয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফখরুল জাহিন। ফখরুল, আসলে কি দাবিতে শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন, বিস্তারিত যদি একটু বলেন আমাদেরকে। আসলে দুপুর থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের 2 তলার সিন্ডিকেট যে রুম আছে, এখানে এর ভিতরে প্রভিসি এবং অর্থ বিভাগের যে পরিচালক আছেন, অর্থ হিসাব বিভাগের পরিচালক, দুজনকে কিন্তু অবরুদ্ধ করে এখানে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শিক্ষকদের সঙ্গে কিন্তু কর্মচারীরা আছেন এবং আমরা জানতে পারলাম যে একটু আগে কিন্তু শিক্ষার্থীরাও এসে কিন্তু সহমত পোষণ করেছেন। তো আসলে শিক্ষকরা কি দাবিতে এখানে অবস্থান করছেন এই বিষয়ে আমরা তাদের থেকে একটু শুনতে চাই। এখানে আন্দোলনকারী যারা আছেন, অবস্থান যারা করে আন্দোলন করছেন, তাদের থেকে একটু জানতে চাই। একটু যদি বলতেন যে আপনাদের দাবিটা কি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকের যে অবস্থা, এর জন্য দায়ী এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। গত 3.5 বছর যাবত উনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার 3 বছরের বেশি সময় হচ্ছে অনুপস্থিত। মূল দাবিগুলো যদি একটু বলতেন সংক্ষিপ্ত। আমাদের মেইন দাবি হচ্ছে যে ওনাকে এই বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং এসে যে সব সংকট তৈরি হয়েছে উনি সেই সংকট মীমাংসা করবেন, যেহেতু এই সংকটগুলো উনি তৈরি করেছেন। আমরা চাই যে উনি এই বিশ্ববিদ্যালয়ে আসুক, এসে এই সংকটগুলো উনি নিরসন করুন। এই অবস্থান আসলে কতক্ষণ পর্যন্ত চলবে বা কতদিন? এবং উনি এই বিশ্ববিদ্যালয়ে আসেন না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মকাণ্ড, অবৈধ কর্মকাণ্ড কিন্তু বন্ধ নেই। উনি ঢাকায় একটি অফিস খুলেছেন, লিয়াজ অফিস নাম দিয়েছেন। সেই অফিস থেকে যত রকমের অন্যায়, অনিয়ম, অত্যাচার সেগুলো করে যাচ্ছেন। তা আমাদের আজকের দাবি হচ্ছে যে উনি এই বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং অবিলম্বে ঢাকার লিয়াজ অফিস বন্ধ করবেন এবং লিয়াজ অফিসে যত ধরনের মিটিং হয় সব মিটিং সভা উনি বন্ধ করবেন। আমরা একজন শিক্ষকের থেকে শুনলাম, তো এখানে কিন্তু প্রভিসিও আছেন, মানে যাদেরকে আসলে এখানে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি। শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন, অবস্থান নিয়েছেন,